আচ্ছা, আর্থিক সচ্ছলতা এটা তো আমরা সবাই চাই, তাই না? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সম্পদ গড়া যায় আর সেই সাধারণ ভুলগুলো কি যা প্রায়ই আমাদের পিছিয়ে দেয়। চলুন শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন ভালো একটা চাকরি, নিয়মিত আয়, কিন্তু মাস শেষে জমানোর খাতাটা কেন খালিই থেকে যায়? আমাদের সোর্সগুলো বলছে এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা প্রায়ই আমাদের চোখে এড়িয়ে যায়। আমাদের সোর্সগুলো বলছে এর পেছনে আসলে 5টা বড় ভুল কাজ করে যা আমাদের একটা চক্রের মধ্যে আটকে ফেলে। চলুন এই আলোচনায় আমরা সেই ফাঁদগুলোকেই চিনব আর দেখব কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায়। তো প্রথম যে ফাঁদটার কথা বলবো এটাকে বলা যেতে পারে সম্পদের ফাঁদ। এখানে আমরা দেখব কিভাবে কিছু অদৃশ্য আর্থিক ব্যাপার-স্যাপার আমাদের টাকা জমাতে দেয় না, যদিও মনে হয় আয় তো ঠিকঠাকই আছে। প্রথম এবং সবচেয়ে বড় ফাঁদটাকে একটা ফুটো বালতির সাথে তুলনা করা যায়। ভাবুন তো, একটা ফুটো বালতিতে কি পানি জমে? একদমই না। ঠিক তেমনি কোনো প্ল্যান ছাড়া টাকাও কিন্তু হাতে থাকে না। কোন দিক দিয়ে যে খরচ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই যে স্লাইডটা দেখছেন, এটা বিষয়টাকে খুব সহজ করে দিচ্ছে। একদিকে দেখুন পরিকল্পিত খরচ, যার একটা লক্ষ্য আছে, যা সম্পদ তৈরিতে সাহায্য করে, আর অন্যদিকে অপরিকল্পিত খরচ, যা পুরোটাই আবেগের বশে করা, আর ফলাফল একটা সম্পদ তৈরি করে আরেকটা জমানো টাকা শেষ করে দেয়। আর এই অপরিকল্পিত খরচের একটা বড় কারণ হল লাইফস্টাইল ইনফ্লেশন। শব্দটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সোজা। এর মানে হল আয় বাড়ার সাথে সাথে আমাদের খরচের হাতটাও লম্বা হয়ে যায়। ফলে কি হয়, বেতন তো বাড়ল, কিন্তু আর্থিক অবস্থার কোনো উন্নতি হল না। এই বার চার্টটা খেয়াল করুন, তাহলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম বছরে আয় আর খরচের মধ্যে যেটুকু ফারাক ছিল, 5 বছর পর আয় বাড়ার পরেও সেই ফারাকটা কিন্তু প্রায় একই রয়ে গেছে। কারণটা কি? কারণ বাড়তি আয়ের বেশিরভাগটাই চলে গেছে লাইফস্টাইল মেনটেন করতে, সঞ্চয় কিন্তু বাড়েনি। আচ্ছা, এবার আসি পরের ফাঁদগুলোতে। আর এগুলো কিন্তু একা আসে না, একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে একটা দুষ্ট চক্র তৈরি হয়ে যায়। সোর্সগুলো বারবার একটা ভুলের কথা বলছে, আর সেটা হলো ইমার্জেন্সি ফান্ডের অভাব, মানে জরুরি অবস্থার জন্য কোনো টাকা জমানো না থাকা। ভাবুন তো, হঠাৎ যদি কোনো বিপদ আসে, যেমন ধরুন একটা বড় অসুখ বা হঠাৎ চাকরি চলে যাওয়া, তখন কি হবে? এই তহবিলটা না থাকলেই মানুষ ঋণের ফাঁদে পা দিতে বাধ্য হয়। আর ঠিক এভাবেই ঋণের দুষ্ট চক্রটা শুরু হয়ে যায়। স্লাইডে যেমন দেখানো হয়েছে খেয়াল করুন। প্রথমে একটা বিপদ আসে, হাতে জমানো টাকা নেই। তখন কি করতে হয়? ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের মতো চড়া সুদের ঋণ নিতে হয়। এরপর মাসের পর মাস আয়ের একটা বড় অংশ চলে যায় সেই ঋণের কিস্তি মেটাতে। ফলে নতুন করে টাকা জমানো তো দূরের কথা, জীবন চলাই কঠিন হয়ে পড়ে। আর এই চক্রটা চলতেই থাকে। আমাদের তালিকার শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটা হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটাকে একটা নীরব ঘাতক বলা চলে, কারণ এটা আমরা দেখতে পাই না, কিন্তু চুপিসারে আমাদের জমানো টাকার আসল শক্তি বা ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সহজ অর্থ হল, শুধু ব্যাংকে টাকা ফেলে রাখলেই হবে না, কারণ বিনিয়োগ না করলে মুদ্রাস্ফীতি আপনার অলস টাকাকে সময়ের সাথে সাথে খেয়ে ফেলবে। ব্যাপারটা বুঝতে এই টেবিলটা দেখুন। ধরুন আজ আপনার কাছে 1000 টাকা আছে। যদি বছরে 3% মুদ্রাস্ফীতি হয়, তাহলে 10 বছর পর ওই 1000 টাকার জিনিস কেনার ক্ষমতা কমে দাঁড়াবে প্রায় 737 টাকায়। আর ভাবুন তো, 20 বছর পর মাত্র 544 টাকার সমান। মানে টাকাটা ব্যাংকে থাকলেও তার আসল মূল্য কিন্তু প্রায় অর্ধেক কমে যাচ্ছে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, সমাধান কি? চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক। আমাদের সোর্সগুলো এই সমাধানগুলোকে একজন আর্কিটেক্ট বা স্থপতির যন্ত্রপাতির সাথে তুলনা করেছে, যা দিয়ে একটা মজবুত আর্থিক ভবিষ্যৎ গড়া সম্ভব। এখানে একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট দেওয়া আছে। দেখুন, প্রথমত টাকা পয়সার ব্যাপারে জ্ঞান বাড়ানো। দ্বিতীয়ত একটা বাজেট তৈরি করে সেটা অক্ষরে অক্ষরে মেনে চলা। তৃতীয়ত খরচের আগে জমানোর অভ্যাস করা। চতুর্থত জরুরি অবস্থার জন্য একটা তহবিল তৈরি করা। আর সবশেষে মুদ্রাস্ফীতিকে হারাতে স্মার্টলি বিনিয়োগ করা। এইগুলোই হলো মূল স্তম্ভ। আর এই পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো এই কথাটা: আগে সঞ্চয় করুন, তারপর খরচ করুন। এটা একটা গোল্ডেন রুল। খরচের পর যা বাঁচবে তা জমানো নয়, বরং মাসের শুরুতেই জমানো টাকাটা আলাদা করে রেখে বাকিটা দিয়ে খরচ চালানো। এটাই হলো খেলাটা বদলে দেওয়ার মূল মন্ত্র। তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়:
এই যে এতগুলো টুলের কথা বলা হলো, নিজের আর্থিক ভিত্তিটাকে মজবুত করার জন্য এর মধ্যে কোনটা দিয়ে কাজটা শুরু করা যায়, সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের হাতেই।